আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ, মেজর এবং নন মেজর সকলের জন্য। এই চ্যাপ্টার থেকে সর্বনিম্ন প্রত্যেক পরীক্ষায় দুটি প্রশ্ন আসে, দুটি প্রশ্ন আসবে, সাথে কমার্সের জন্য ক বিভাগের জন্য একটি প্রশ্ন অথবা দুটি প্রশ্ন আসে। তাহলে এই চ্যাপ্টার পড়লে আপনি নিম্নে 15 মার্কস কমন পাবেন। 15 মার্কস মানে খুবই গুরুত্বপূর্ণ। একটা চ্যাপ্টার থেকে 15 মার্কস কমন পাওয়া মানে অনেক কিছু। তাহলে এই খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা আমরা শুরু করব। এই চ্যাপ্টারের বেসিক থেকে বেসিক প্রথমে আলোচনা করব, এই পর্ব থেকে শুরু হবে। তারপর থিওরেমগুলা, তারপর এক্সাম্পলগুলো শেষ করব। ধাপে 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 শুরু হবে, শেষ হবে। আর এটা হচ্ছে পার্ট 1। এই ভিডিওটা যদি না দেখেন তাহলে পরবর্তী যে এক্সাম্পলগুলো করাবো ওগুলো কিছুই বুঝবেন না। সো সর্বপ্রথম এই ভিডিওটা দেখবেন, তারপর আস্তে আস্তে পরবর্তী পার্টগুলো দেখবেন। এখন এই চ্যাপ্টারের নাম কি? নাম হচ্ছে মৌলিক অসমতা। অসমতা বলতে কি বোঝায়? মানে সমান নয়। অসমতা বলতে বোঝায় সমান নয়। আচ্ছা, এখন এই যে সমান বা ইকুয়াল কোন চিহ্ন দ্বারা আমরা বুঝি? এই যে ইকুয়াল চিহ্ন, এটা দ্বারা। এখন আমি যদি বলি এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে এটার মানে কি? এটার মানে এক্স এবং ওয়াই পরস্পর কি সমান। তাহলে এই ইকুয়াল চিহ্ন ব্যতীত আরো কিছু চিহ্ন আছে। যেমন এখানে লিখেছি নট ইকুয়াল, এখানে লেস দেন অথবা গ্রেটার দেন যা বলি, এটাও লেস দেন অথবা গ্রেটার দেন যা বলি। তাহলে আমরা অসমতার সংজ্ঞা কি বলতে পারি? এখানে লিখে দিয়েছি। কি বলছে যে সমস্ত গাণিতিক সংখ্যা বা বাক্যে নট ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এখানে কি লেস দেন অথবা গ্রেটার দেন ইকুয়াল চিহ্নগুলো ব্যবহৃত হয় তাকে অসমতা বলে। এখানে ইকুয়াল চিহ্নটা ব্যবহৃত হতে পারবে না। ইকুয়াল দ্বারা কি বোঝায়? সমান সমান বোঝায়। তাহলে এই চিহ্নটা ব্যতীত এই চিহ্নগুলো ব্যবহৃত হবে, তাহলে কি হয়ে যাবে? এটা অসমতা হবে। অসমতা মানে সমান নয়। ওকে, তারপর অসমতার প্রকার ভেদে আসি। এই অসমতা আবার দুই প্রকারে বিভক্ত। প্রথম হচ্ছে যে শর্ত সাপেক্ষ মানে কন্ডিশনাল, আর একটা হচ্ছে শর্তহীন মানে আনকন্ডিশনাল। এখন শর্ত সাপেক্ষ এটার মানে কি? এটা হচ্ছে শর্ত থাকবে, যে কোনো একটা শর্ত থাকবে, কিন্তু এইটা কি থাকবে না? শর্ত থাকবে না। এখানে বলা হয়েছে কি দেখেন, এখানে বলছে সম্পর্কযুক্ত চলকের একাধিক মানের জন্য সত্য। এখন এইটাতে কি বুঝাইছে? একাধিক মানের দ্বারা মানে একাধিক মানের জন্য সত্য হবে, কিন্তু সকল মানের জন্য সত্য হবে না। সকল মানের জন্য সত্য হবে না, এইটা বুঝেন। এটা না বুঝে এটা বুঝেন, সত্য হবে না মানে সকল মানের জন্য সত্য হবে না, কিন্তু একাধিক মানের জন্য সত্য হবে, এইটার মানেই এইটা। ওকে, এখন আর শর্তহীন মানে হচ্ছে সকল মানের জন্য কি হবে? এই অসমতাটা সত্য হবে, সকল মানই গ্রহণযোগ্য হবে। এখন কোন ক্ষেত্রে দেখেন অসমতা একটা চলক থাকবে, যেটার মান আমরা জানি না, সেটার ক্ষেত্রে সেই চলকের ক্ষেত্রে একটা হবে সকল মানের জন্য সত্য নয়, অর্থাৎ একাধিক মানের জন্য সত্য, আর একটা হচ্ছে সকল মানের জন্য সত্য হবে। ওকে, এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি আসলে কি এটা। এখন ফর এক্সাম্পল এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস 3 গ্রেটার দেন 5। ওকে, এখন দেখেন এইখানে এই অসমতাটা সকল মানের জন্য কিন্তু সত্য নয়। কিভাবে বুঝবো? দেখেন এখানে যদি আমি 1 বসাই, এক্স এর মান যদি 1 বসাই, 1 প্লাস 3, এখানে কি জীবনে এইটা লেস দ্যান ইকুয়াল 5 হবে? গ্রেটার দ্যান ইকুয়াল 5 হবে? অর্থাৎ এখানে 4 কি 5 এর জন্য জীবনে সত্য হবে না। তাহলে এখানে শর্তটা কি? শর্ত হচ্ছে এক্স এর মান আমার এমন একটা মান বসাইতে হবে যার সাথে 3 যোগ করলে আমি 5 এর থেকে বেশি পাই। হচ্ছে এখানে দেখেন, তাহলে এক্স এর মান যদি আমি এখানে কি বসাই, দেখেন
এক্স এর মান যদি আমি 3 বসাই, 3 + 3 গ্রেটার দ্যান ইকুয়াল 5, অর্থাৎ 6 5 এর থেকে বড়। এটা কিন্তু আবার কি, এটা কিন্তু মানে, তাহলে এখানে যদি আমি দেখেন, এখানে যদি আমি এই এক্স এর মানটা 2 এর থেকে ছোট বসাই, 2 এর থেকে ছোট বসাই, তাহলে কিন্তু এই অসমতা মানে না, অসমতা হয় না। আশা করি বুঝছি, মানে হচ্ছে এখানে সকল মানের জন্য সত্য হবে না, কিন্তু 2 এর থেকে ছোট মানের জন্য কি হবে, এই অসমতাটা সত্য হবে। আশা করি বুঝছি। এখন দেখেন, তারপর শর্তহীনের ক্ষেত্রে একটা উদাহরণ দেখি। হ্যাঁ, শর্তহীনের ক্ষেত্রে ফর এক্সাম্পল এক্স প্লাস 3 গ্রেটার দ্যান 6 দেই। ওকে, 6 দেই না, সরি, এখানে গ্রেটার দ্যান এক্স দিয়ে দেই, 6 হবে না। দেখেন এখানে আমি যদি এক্স এর মান মানে চলকের মান যদি আমি 2 বসাই, তাহলে 2 এর সাথে যদি আমি 3 দেই, যোগ করি, তাহলে দেখেন অবশ্যই এটা কি হয়, দেখেন অবশ্যই এই এক্স এর মান যখন 3 বসাবো আমি, না 2 বসাবো, সরি, এখানে এক্স এর মান যদি আমি 2 বসাই, তাহলে এই 2 এর সাথে যদি আমি 3 যোগ করি, তাহলে অবশ্যই কি, এটা অবশ্যই 2 এর থেকে বেশি হবে, অবশ্যই। এখন দেখেন এখানে এক্স এর মান আমি পৃথিবীর সকল সংখ্যা যদি আমি বসাই, এক্স এর মান হিসেবে সকল সংখ্যা যদি আমি বিবেচনা করি, সেই সকল সংখ্যার সাথে যদি আমি 3 যোগ করি, তাহলে সেই সকল সংখ্যার থেকে তো অবশ্যই তার থেকে 3 বেশি হবে। তাহলে কি এই শর্তহীন অসমতাটা কি কি সকল মানের জন্য সত্য হবে, বুঝছি আশা করি। ওকে, এরপর এখন এটা কিন্তু মানে অতটা গুরুত্বপূর্ণ না, হয়তো এখান থেকে 1 মার্কস কমন বাঁচতে পারে। এখানে সংজ্ঞা আসে, সাধারণত সংজ্ঞা আসে এবং অসমতার উদাহরণ আসে। হ্যাঁ, অসমতার যে উদাহরণ দুইটা দিয়েছে, যে কোনো একটা উদাহরণ দিয়ে দিলে আপনাদের হয়ে যাবে। ওকে, পরবর্তীতে হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক। এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এটা। এই টপিকটা যদি না বুঝেন, তাহলে এই চ্যাপ্টারে কিছুই বুঝবেন না। এখন তাহলে আমরা পরবর্তী টপিকে যাই। এই টপিকটা ভালো মতো বুঝবেন। হ্যাঁ, এই টপিকটা ভালো মতো বুঝতে হবে। এই টপিকটা যদি বুঝেন, তাহলে এই চ্যাপ্টার কিন্তু একদম ইজি। এই চ্যাপ্টারের ম্যাথগুলো কিন্তু একদম ছোট 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 ম্যাথ, কিন্তু সবগুলো এই বেসিক থেকেই আসে। হ্যাঁ, এখন যে যা পড়াবো যা দেখাবো সেই থেকেই এই চ্যাপ্টারের সব ম্যাথগুলো 90% ম্যাথই এই বেসিকে করা। হ্যাঁ, ওকে, সেইটা কি, সেটা হচ্ছে গড় বা মধ্যক। গড় হচ্ছে আবার 3 প্রকার। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে যোগোত্তর মধ্যক। ওকে, এখানে কিন্তু নামগুলো ইম্পর্টেন্ট। এখানে আমাদের আবার ইংরেজি টার্মটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন অঙ্ক করব, তখন আমরা কিন্তু ইংরেজি টার্মটা ইউজ করব। হ্যাঁ, ইংরেজি টার্মের সংক্ষিপ্ত যে ভার্সনটা, ওইটা ইউজ করব। ওইটা কিন্তু খুব খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে এটাকে ইংলিশে বলে এরিথমেটিক মিন। আচ্ছা, এখানে এরিথমেটিক যখন বলবে, এরিথের এ আর মিন, সরি এটা বড় হাতে লিখতে হবে একটু, এই মিনের এম। তাহলে এটাকে আমরা সংক্ষিপ্ত কিভাবে মনে রাখবো, এ এম দ্বারা। ওকে, আশা করি বুঝছি, এইটা অবশ্যই মনে রাখবেন। হ্যাঁ, ওকে, তাহলে 2 নম্বর হচ্ছে যোগোত্তর। হ্যাঁ, যোগোত্তর তো 1 নম্বর, সরি 2 নম্বর হচ্ছে যে গুণোত্তর মধ্যক। গুণোত্তর মধ্যক। এইটাকে ইংলিশে বলে জিওমেট্রিক মিন। ওকে, তাহলে জিওমেট্রিকের জি এবং মিনের এম, তাহলে এটার সংক্ষিপ্ত নাম হবে আমাদের জি এম। ওকে, বুঝছি। আর 3 নম্বর হচ্ছে ভাজিত মধ্যক।
ওকে, এখানে ভাজিত মধ্যককে বলে হারমোনিক, হারমোনিক মিন। তাহলে এইটাকে আমরা বলবো এই হারমোনিকের এইচ আর মিনের এম, তাহলে এইচ এম। ওকে, এই যে সংক্ষিপ্ত নামটা খুবই গুরুত্বপূর্ণ, এখনই মুখস্থ করে ফেলেন। এই সংক্ষিপ্ত নাম দিয়ে আমরা অঙ্ক করব, যখন আমরা এক্সাম্পল সলভ করব তখন আমাদের এই সংক্ষিপ্ত নামটাই আমাদের কাজে লাগবে। ওকে, এখন আসলে এটা হচ্ছে নাম, কিন্তু এইটার বিস্তারিত আলোচনা আছে, হ্যাঁ, সেটা আমাদের বেশি দরকার হবে। হ্যাঁ, এইটা আসলে যোগোত্তর মধ্যক কি, গুণোত্তর মধ্যক কি, ভাজিত মধ্যক কি। এখন আমরা দেখব এরিথমেটিক মিন অথবা যোগোত্তর মধ্যক। হ্যাঁ, এখন যোগোত্তর মধ্যকটা কি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যোগোত্তর মধ্যক, গুণোত্তর মধ্যক এবং ভাজিত মধ্যক, এই তিনটে মধ্যকই খুবই গুরুত্বপূর্ণ। এখন এগুলো কি সেটা দেখব। তাহলে যোগোত্তর মধ্যক হলো যদি এ কমা বি যোগবোধক সংখ্যা হয়। কি হইতে হবে? এটা যোগবোধক সংখ্যা। তবে এ এম ইকুয়াল টু, এখন দেখেন এইখানে কয়টা, দুইটা সংখ্যা, কয়টা, দুইটা যোগবোধক সংখ্যা। তাহলে এম হবে এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করব। সংখ্যা কয়টা ছিল আমাদের? দুইটা সংখ্যা আমাদের ছিল দুইটা, তাহলে আমরা দুই দ্বারা ভাগ করব। ওকে, বুঝছি। তাহলে এখন যদি আমাদের সংখ্যা হয় তিনটা, কয়টা? তিনটা, এ কমা বি কমা সি, তাহলে এর এম হবে, আমি তিনটে সংখ্যাকে যোগ করব, এ প্লাস বি প্লাস সি বাই 3, মানে যে কয়টা সংখ্যা সেই সংখ্যা দ্বারা আমি কি করব? ভাগ করব। এখন অনুরূপ ভাবে যদি আমাদের n তম সংখ্যা হয়, তাহলে a1 a2 a3, আমাদের কততম সংখ্যা ডট 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 n তম সংখ্যা, তাহলে আমরা কি করব? আমি উপরের সংখ্যাগুলোকে যোগ করব, a1 প্লাস a2 প্লাস ডট 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 প্লাস an। এখানে সংখ্যা কয়টা আমাদের? n সংখ্যক, তাহলে n দ্বারা ভাগ করব। বুঝছি, এটা হচ্ছে আমাদের যোগোত্তর মধ্যক। এখন এইটা আপনারা মনে রাখবেন, এইটা আমাদের কাজে লাগবে। যোগোত্তর মধ্যকটাকে, হ্যাঁ, যখন দুইটা থাকবে, এইটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এইটা আমাদের কাজে লাগবে। তারপর আসি গুণোত্তর মধ্যকে। আচ্ছা, যোগোত্তর মধ্যক আমাদের এখানে কাজে লাগবে, মানে ভাজিত মধ্যক মনে রাখার ক্ষেত্রে এটা নাম আছে। তাহলে আমরা এখন আমরা বুঝবো গুণোত্তর মধ্যক। গুণোত্তর মধ্যক সংক্ষিপ্ত নাম কি মনে আছে? জি এম। এটা হচ্ছে আমাদের গুণোত্তর মধ্যক। এটা আসলে কি? এখন এটার ক্ষেত্রেও শর্ত হবে কি, আমাদের এ ও বি যোগবোধক সংখ্যা হইতে হবে। আমাদের গুণোত্তর মধ্যকের ক্ষেত্রেও এ এবং বি যোগবোধক সংখ্যা হইতে হবে। তাহলে আমরা লিখি, এরকম লিখবো, এ ও বি, সরি, এ কমা বি কি হইতে হবে? যোগবোধক, যোগবোধক। তাহলে এর জি এম ইকুয়াল টু, দেখেন এখানে কয়টা সংখ্যা? কয়টা? দুইটা, দুইটা সংখ্যা। তাহলে আমার হবে, সরি, এ ও বি যদি যোগবোধক সংখ্যা হয়, তাহলে এর গুণোত্তর মধ্যক হবে, আমি এ বি কে গুণ করব এ ইন্টু বি, এর পাওয়ার হবে 1/2। দেখেন এখানে সংখ্যা কয়টা? দুইটা, তাহলে 2 এর বিপরীত সংখ্যা এর পাওয়ার হবে। 2 এর বিপরীত কি? 1/2, তাহলে 2 এর বিপরীত সংখ্যা এর পাওয়ার হবে। এইটাকে আবার এরকম ভাবে লেখা যায়, এ বি এর রুট। ওকে, বুঝছি। এখন যদি এখানে যে তিনটে সংখ্যা হইতো আমাদের, কয়টা?
এ কমা বি কমা সি যোগবোধক হইতো, তাহলে এর জিএম কি হইতো? জিএম হইতো, দেখেন তিনটা সংখ্যা আমি গুণ করতাম এ বি সি, এর পাওয়ার হইতো 1/3, বুঝছি? তাহলে এইটাকে আবার কিভাবে লেখা যায়? এ বি সি কিউবিক রুট, তাই না? এরকম ভাবে যদি a1 কমা a2 কমা a3 ডট 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 n তম হয়, কততম সংখ্যা? n তম সংখ্যা, তাহলে এর জিএম কি হবে? এর জিএম হবে a1 ইন্টু a2 ডট 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 an, এর পাওয়ার হবে 1/m, মানে যে কয়টা সংখ্যা তার পাওয়ার হবে ওই সংখ্যার বিপরীত, ওই সংখ্যার বিপরীত মানে হচ্ছে 1/n। যেমন যদি আমি 4 ধরি, যদি 4টা সংখ্যা হয়, এর 4-এর বিপরীত কি? 1/4, তাহলে 1/4 পাওয়ার হবে, 4টা সংখ্যা গুণ করব, এর পাওয়ার দেবো 1/4। ওকে, এখন এইখান থেকে আমাদের মনে রাখতে হবে কোনটা? দেখেন আমাদের মনে রাখতে হবে, এটার ক্ষেত্রে বললাম এই দুইটা যোগবোধক সংখ্যার ক্ষেত্রে, আর এখানের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই যে দুইটা যোগবোধক সংখ্যা। এই যে দুইটা টার্ম আছে, মানে দুইটা টার্মের দুইটা, মানে একটা টার্মের রূপ কয়টা? দুইটা, এইটা আমাদের মনে রাখতে হবে। এইটা আপনারা ভালো মতো মুখস্থ করবেন, এটা আমাদের কাজে লাগবে। এই 3 চলকের ক্ষেত্রে আপনাদের আছে, 3 চলকের ক্ষেত্রে আছে, কিন্তু 2 চলকের ক্ষেত্রে এইটা দিয়ে বেশি ম্যাথ করা। ওকে, তারপর আমরা আসি ভাজিত মধ্যক। এখন ভাজিত মধ্যকটা কি, তাই না? এখন ভাজিত মধ্যককে আমরা কি দ্বারা প্রকাশ করছি? HM। ওকে, এই সংক্ষিপ্ত নামই বেশি আমাদের লাগবে। তাহলে HM যদি হয়, তাহলে আমাদের যোগোত্তর মধ্যক এবং গুণোত্তর মধ্যকের শর্ত ছিল এই দুইটা কি হইতে হবে? আমাদের যোগবোধক সংখ্যা হইতে হবে। কিন্তু এক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে, আমাদের দুইটা সংখ্যা যদি থাকে, এই দুইটা অবশ্যই শূন্যের থেকে বড় হইতে হবে, শূন্যের থেকে বড় হইতে হবে, তা না হলে হবে না, বুঝছেন? ওকে, এই শর্ত যদি হয় তবে দেখেন কিভাবে মনে রাখবো? মনে রাখবেন যোগোত্তর মধ্যকের সবকিছু বিপরীত করে দেবো। এই যে পুরা কি, এই পুরা একটা রাশি, এই রাশিটার প্রথম বিপরীত, বিপরীত মানে 1/, ওই রাশি দিলাম 1/, তারপর দেখেন প্রত্যেকটা পদের বিপরীত, প্রত্যেকটা পদের বিপরীত 1/a প্লাস 1/b, তারপর আমি কি করব? আবার এই 2 এরও বিপরীত করে দেব, বুঝছি? তাহলে কি করলাম? আমি এই পুরো পদের বিপরীতের জন্য 1 নিলাম, তারপর কি করলাম? এই a এর জন্য 1/a প্লাস b এর জন্য 1/b, তারপর আবার 2 এর ক্ষেত্রে 1/2, এভাবে মনে রাখবেন। এখন এগুলো তো আমাদের কাজে লাগবে। এটা কি সংজ্ঞায় আসে যে ভাজিত মধ্যক কি অথবা কাকে বলে? এখন এই টার্মটা একটু আমরা সরল করব, এই যে পুরো টার্মটা এটাকে কি করব? একটা সরলীকরণ করব। সরলীকরণ করলে আমাদের কিরকম আসে দেখেন, 1/, রাখলাম, এই 2 এটার সাথে গুণ হবে a প্লাস 1/2b, বুঝছি? এখন এখানে 1/, এখন এখানে যদি 2ab, যদি আমাদের 2ab যখন আছে হর হিসাবে, তাহলে আমাদের 2ab হচ্ছে আমাদের লসাগু, তাহলে আমাদের এখানে থাকবে a, এখানে থাকবে প্লাস b, তাই না? এখন যদি এটাকে আমরা আগের জায়গায় গুণ দেই, 1 গুণ 2ab যাবে উপরে এবং a প্লাস b যাবে নিচে। এই ক্যালকুলেশন সবারই পারা উচিত। তাহলে এখানে থেকে আমাদের কি আসলো? এখান থেকে আমাদের কি আসলে 2ab বাই a প্লাস b। আমাদের এইটুকু মনে রাখতে হবে 2 চলকের ক্ষেত্রে, বুঝছি? এখন 2 চলকের ক্ষেত্রে যদি এইটা আসে, তাহলে 3 চলকের ক্ষেত্রে কি আসবে? 3 চলকের ক্ষেত্রে আসবে আমাদের পুরো 3, যদি abc হয়, a, b, c হয়, তাহলে এইটার জিএম হবে, এটা যদি শূন্যের থেকে বড় হয় তাহলে HM হবে
আমি কি করব 3ab/c/a+b প্লাস c। আশা করি বুঝছেন, এইটা হচ্ছে সরলীকরণ রূপ। বুঝছি? তাহলে আমাদের এইটা বেশি কাজে লাগবে, এগুলো সংক্ষিপ্ত যে টার্মগুলো ওইটা, কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে এইটা আমাদের কাজে লাগতে পারে। ওকে, এখন এরপর আমরা থিওরাম আলোচনা করব। ওকে, এখন আমাদের এই ভিডিওটা একটু বড় হবে, হ্যাঁ, কারণ কি একসাথে বেসিক প্লাস থিওরাম দুইটা আমি আলোচনা করব, তার জন্য একটু ধৈর্য সহকারে দেখবেন। কিন্তু এই যে আলোচনা, এগুলো যদি না দেখেন পরবর্তী কিছুই বুঝবেন না, তার জন্য এটা কি করতে হবে, আমাদের অবশ্যই আগে দেখতে হবে ধৈর্য সহকারে। ওকে ওকে, এরপর আমরা থিওরাম শুরু করব। এই থিওরামটা আসে মাঝে মধ্যে মেজর নন মেজর উভয়ে। এখন এই থিওরাম ওয়ানটা যে থিওরিতে করা হয়েছে, এক্সাম্পল 2800 একই রকম থিওরিতে করা হয়েছে। বুঝছেন? তাহলে আমরা এমন ভাবে করব যাতে থিওরাম অনও বুঝি, এক্সাম্পল 2800 বুঝি। ওকে, এখন কি বলছে এটা? এখানে বলছে am is greater than gm, অর্থাৎ আমাদের যোগোত্তর মধ্যক গুণোত্তর মধ্যক অপেক্ষায় বৃহত্তর, এইটা আমাদের প্রমাণ করতে হবে। আর এই জিনিসটা খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে am is greater than gm, এটা মুখস্থ করে ফেলেন এখনই। হ্যাঁ, এইটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা শুরু করি, এমন ভাবে করব যাতে আমি দুইটাই বুঝতে পারি। তাহলে আমরা শুরু করি। আচ্ছা, এই দুইটাই কিন্তু যোগবোধক সংখ্যা দরকার হবে আমাদের, কি যোগবোধক সংখ্যা। তাহলে আমি যদি ধরি, ওকে ব্ল্যাক কালি থেকে লিখি, ধরি দুটি কি সংখ্যা, যোগবোধক সংখ্যা, এ ও বি। তবে আমরা জানি, আমরা এ বি এর একটা সূত্র জানি না, এ বি, সেই এ বি, এ বি ইকুয়াল টু এ প্লাস b/2 এর হোল স্কয়ার, 19 এর সূত্রে এইটাও মেবি আছে, এটা মাইনাস এ মাইনাস b/2 এর হোল স্কয়ার, এটা আমরা জানি। এখন দেখেন এখানে একটু খেয়াল দিতে হবে। ধরেন এইটা হচ্ছে একটা সংখ্যা, এক্স ধরলাম বুঝানোর জন্য, এইটা একটা সংখ্যা আমাদের ওয়াই, আর এইটা হচ্ছে আমাদের জেড। হ্যাঁ, সবগুলোই কিন্তু ধনাত্মক, সবগুলোই কি ধনাত্মক, ঋণাত্মক কিন্তু কোনো সংখ্যা নাই। এটা যদি ঋণাত্মক হয়, মাইনাস করলে কি, এই যে স্কয়ার করলে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এখন দেখেন এইখানে এবি থেকে, এবি একটা সংখ্যা, এখন a প্লাস বি বাই হোল স্কয়ার বাই 2 থেকে আমি একটা ধনাত্মক সংখ্যা বিয়োগ করার পর, মানে বাদ দেওয়ার পর আমি এবি পাইছি, অর্থাৎ আমার মূলত এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড, বুঝেন ধরছি আর কি। এখন দেখেন এইটাকে পরস্পর কি, এই ওয়াই মাইনাস জেড করার পর আমি কি পাবো, এক্স সমান হবে, মানে কি এই জেডটা বাদ দেওয়ার পর। এখন যদি জেডটা যদি আমি বাদ, ওয়াই থেকে বাদ না দেই, হ্যাঁ, তাহলে কি, তাহলে এক্স এর থেকে ওয়াই অবশ্যই বড় হবে, ওয়াই অবশ্যই কি হয়ে যাবে, ওয়াই অবশ্যই বড় হবে, অবশ্যই ওয়াই গ্রেটার দ্যান এক্স হবে। এই থিওরিটা এখানে কাজে লাগাবো। দেখেন এখানে যদি এবি, এবি সমান সমান এইটা পাবো, হ্যাঁ, আমি কি করছি, আমি এইখান থেকে আমি এই পদটা বাদ দিলে পর কি পাবো, এবি এর সমান পাবো। এখন যদি আমি বাদ না দেই, আমি যখন বাদ না দেই, মানে এই পদটাকে বাদটা, এই মাইনাস, এই পদটা মাইনাস করা, এই পদটা থেকে, মানে কি এই পদটাকে ছোট করা, যদি ছোট না করি তাহলে কি হবে, অবশ্যই কি হবে, এই পদটা কি বড়ই থাকবে,
সেরকম ভাবে তাহলে এ বি ইজ গ্রেটার দ্যান এ প্লাস বি বাই 2 এর হোল স্কয়ার। দেখেন আমি কি করলাম, দেখেন বাদ দিলাম না, কি করলাম না, আমি মাইনাসটা করলাম না, আমি শুধু এই পদটা লিখলাম। তখন আমার কি হবে, এ বি অবশ্যই কি হবে, ছোট হবে এই পদ থেকে। ওকে, এখন আমরা কি করব, দেখেন এখন এই স্কয়ারটা উঠানোর জন্য কি করব, আমি রুট করব, উভয় পক্ষে কি করব, রুট করব। রুট করলে এখানে দেখেন এখানে থাকে রুট এ বি অবশ্যই ইজ গ্রেটার দেন ইজ লেস দেন সরি এ প্লাস বি বাই 2। এখানে কিভাবে লিখলাম, আমি কিভাবে লিখলাম, আমি লিখছি কি, এখান থেকে রুট আর স্কয়ার বাদ হয়ে যাবে আর এখানে রুট ওইটা থাকবে। ওকে, ইকুয়াল টু, দেখেন এখন এইটার পাওয়ার কত বলেন তো, এটার পাওয়ার হচ্ছে প্রায় 1/2, 1/2 না, অবশ্যই আমাদের 1/2 পাওয়ার। তারপর দেখেন 1/2 পাওয়ার। এখন এখানে যদি আমরা লিখি a প্লাস b বাই 2, এখন দেখেন এখানে আমাদের কি হইল, একটু দেখেন এখানে আমার কি প্রমাণ হইল, দেখেন এ বি এর পাওয়ার 1/2 ইজ লেস দেন এ প্লাস বি বাই 2। এটার মানে কি, এটার মানে কি, এটার মানে হচ্ছে আমাদের জি এম, আর এটার মানে হচ্ছে আমাদের এ এম। অবশ্যই মনে আছে আমরা যখন পড়ছিলাম যে আমাদের জিএম কি হবে, গুণ হবে আর ওইটার বিপরীত পাওয়ার হবে, আর এম হবে কি, দুইটা সংখ্যা যোগ করলে দুইটা সংখ্যার ক্ষেত্রে আমি কত দ্বারা ভাগ করব, 2 দ্বারা। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে জিএম ইজ লেস দ্যান এএম, অর্থাৎ এএম মানে যোগোত্তর মধ্যক আমাদের গুণোত্তর মধ্যক অপেক্ষা বৃহত্তর। ওকে, এখন থিওরাম 2 তে যাব। এখন থিওরাম 2 তে আমাদের 2 করতে হলে আমাদের থিওরাম 1 আগে করতে হবে। হ্যাঁ, থিওরাম 2 তে আমাদের থিওরাম 1 করতে হবে। থিওরাম 1 করার পর আমি থিওরাম 2 এর সাথে কিছু এক করলে আমাদের থিওরাম 2 প্রমাণ হয়ে যাবে। ওকে, আমরা এখন থিওরাম 2 তে যাব। ওকে, এখন আমরা আসবো থিওরাম 2 তে। এখন থিওরাম 2 তে কি বলছে, am is greater than gm greater than hm, অর্থাৎ আমাদের যোগোত্তর মধ্যক আমাদের গুণোত্তর মধ্যক অপেক্ষা বৃহত্তর, আবার গুণোত্তর মধ্যক কি ভাজিত মধ্যক অপেক্ষা বৃহত্তর, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন এই সম্পর্কটা আমাদের মুখস্থ রাখতে হবে, যেরকম ভাবে আগেও বলছিলাম যে আমাদের এইটুক সম্পর্ক যে মুখস্থ করতে হবে, সেরকম ভাবে এই সম্পর্কটা আমাদের মুখস্থ রাখতে হবে, আমাদের ম্যাথ করার কাজে লাগবে। এখন তাহলে এইটা করার আগে আমাদের এইটুকু করে আসতে হবে, থিওরাম অন করতে হবে, করার পরে আমাদের এইটা শুরু করতে হবে। ওকে, তাহলে থিওরাম অনে কি ছিল, থিওরাম অনে ছিল a, b যদি যোগবোধক সংখ্যা হয় তবে, এখানে কিন্তু প্রমাণ করে আসতে হবে, আমি সংক্ষিপ্ত আকারে লিখে দিই। তাহলে কি ছিল, a প্লাস বি বাই 2 ইজ গ্রেটার দেন এ বি রুট, এ ইন্টু বি এ রুট, অর্থাৎ এইটা কি আমাদের যোগোত্তর মধ্যক গুণোত্তর মধ্যক অপেক্ষা বৃহত্তর। এখন এটাকে আমরা 1 নং সমীকরণ দিই। এখন লিখতে হবে 1 নং সমীকরণে a এর পরিবর্তে 1/a নিব এবং b এর পরিবর্তে 1/b, শুধু এইটুকু লিখতে হবে। 1 নং সমীকরণে a এর পরিবর্তে 1/a, এর পরিবর্তে আমরা কি লিখব, তাহলে 1 নং সমীকরণ থেকে আমরা কি পাবো, এর পরিবর্তে কি নেব 1/a। ওকে, তাহলে আমি 1 নং সমীকরণে এর পরিবর্তে 1/a প্লাস b এর পরিবর্তে 1/b নিলাম।
এবং নিচে আমাদের 2 থেকে গেল, ইজ গ্রেটার দেন রুট, তাহলে এটাও কি হতে হবে 1/a ইন্টু 1/b। ওকে, এখন আমরা সমাধান করলেই আমরা আমাদের সম্পর্কটা পেয়ে যাব। ওকে, এটুকু মুছে দেই, এটুকু আপনারা উঠান। আচ্ছা, এই পাশে তো শুরু করতে পারি। ওকে, তাহলে বা এখানে আমরা নিচে 2, এখন a আর b এর আমাদের লসাগু কি হবে, a ইন্টু b। তা দেখি, ওকে রেকর্ড হচ্ছে। এখানে মাঝে মাঝে চেক দিতে হয় যে রেকর্ড হয় কিনা, আমি আবার ভুলে যাই মাঝে মধ্যে। আবার অনেক হয়েছে আমার সাথে এরকম যে রেকর্ড করতে আসছি বাট আমি মাইক্রোফোন লাগাই নাই, তারপর আবার এখানে রেকর্ডিং চালু করি নাই। হ্যাঁ, এর কারণে কি হয়, আমি এরকম ভিডিও করতে আসি কিন্তু আমার ভিডিও হচ্ছে না, ডাবল খাটনি অনেক পড়ছি এরকম। তাহলে কি করলাম, এখানে এ আর বি লসাগু কি, এ বি। আর এখন তাহলে এইটার সাথে এটা ভাগ করলে থাকে এ, এর সাথে অনেক সাথে গুণ করলে এ প্লাস, আবার এখানে এ প্লাস বি চলে আসবে, লসাগু করে প্লাস করলে এ প্লাস বি আসে। তাহলে লেস দেন ইকুয়াল না গ্রেটার দেন ইকুয়াল √1/ab লেখা যায়। এটা এটার সাথে গুণে এক অক্ষে এক, এবি ইন্টু এবি। ওকে, তারপর এখন আমরা একটা কাজ করব, দেখেন এই যে নিচে এটা 2 কি হিসাবে আছে, দেখেন এইটা কিন্তু একটা রাশি ধরতে পারি, একটা রাশিকে আমি কয় দ্বারা ভাগ করছি, 2 দ্বারা ভাগ করছি। ওকে, তাহলে এইখানে 2 কি হিসাবে আছে, ভাগ হিসাবে আছে, তাহলে এখানে লিখতে পারি না বা a প্লাস বি বাই এবি। এইটা হচ্ছে মূল লাইন, এটা কি মূল লাইন। তাহলে এই মূল লাইন যদি হয় তাহলে কি দিতে পারি, দেখেন এইটা আমাদের কি উপরে আছে, তাহলে এখানে গুণ দিলে কি হয়ে যাবে, নিচেরটার ক্ষেত্রে নিচের ভগ্নাংশ তো দুইটা থাকে, যেরকম এক্স ওয়াই বাই এ বাই বি। তাহলে আমরা কি করি, এখানে যদি এক্স এই ভাগের জায়গায় যদি গুণ দিই, তাহলে কি হচ্ছে এ বি যাবে উপরে, এ যাবে নিচে। সেরকম ভাবে এ নিচে একটা 1 আছে, এর নিচে কি আছে, একটা 1 আছে, তাহলে এই 1টা যাবে উপরে আর 2টা যাবে নিচে। বুঝছি? ওকে, তাহলে আমাদের লিখতে হবে গ্রেটার দেন √1/ab। ওকে, তারপর বা এখানে 2 এইটার সাথে গুণ হইলে a প্লাস বি বাই 2ab অবশ্যই। আর এটা কি হবে, √1/a কে ইমপ্লাইজ। এখন আমরা যদি কি করব, লবকে হর করব, হরকে লব করব, তাহলে কি হয় আমাদের, দেখেন লবকে হর করলে কি হবে, এই লবকে যদি হর করি তাহলে a প্লাস বি নিচে যায়, 2ab উপরে আসে। এখন দেখেন এইটা করলে আমাদের কি হচ্ছে, অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অসমতার চিহ্ন কি হবে, চেঞ্জ হবে এখানে। তাহলে এইটা কি আসবে, সমতার চিহ্ন বিপরীত হয়ে গেল, আর এটা √ab আসলো। এখন মনে পড়ে, এইটা দেখলে মনে পড়ে কোনটা, এটা কোন কোন মধ্যকটা আছে, এখানে একটা এ বি আছে, এটা হচ্ছে আমাদের ভাজিত মধ্যক। এটা কি মধ্যক, ভাজিত মধ্যক। আর এটা কি আমাদের গুণোত্তর মধ্যক, অর্থাৎ গুণোত্তর মধ্যক ভাজিত মধ্যক অপেক্ষা বৃহত্তর, তাই না? তাহলে আমাদের লেখা যায় কি, অর্থাৎ এখানে কি, এখানে লেখা যায় আমাদের কি বৃহত্তর, গুণোত্তর মধ্যক, মানে জি এম ইজ গ্রেটার দেন এই এম। তারপর আমরা আবার প্রমাণ করে আসছি কি, আমরা আবার থিওরেম 1 প্রমাণ করে আসছি কি, থিওরেম 1 প্রমাণ করে আসছি যে আমরা এ এম ইজ গ্রেটার দেন জি এম, এটা প্রমাণ করছি। তাহলে আমরা একসাথে লেখা যায় কি, এ এম ইজ গ্রেটার দেন জি এম ইজ গ্রেটার দেন এইচ এম, আমাদের প্রমাণ হয়ে গেল। ওকে, এই যে প্রমাণিত অথবা যা লেখেন, আশা করি বুঝছি। একদম মানে সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম, একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম।
এখন এটি কি করবেন, আপনারা নোট করবেন অবশ্যই, লেকচার একটা পুরোটা নোট করবেন। আর যদি নোট করতে না পারেন, আমি নোট আমার গ্রুপে অথবা ফেসবুক পেজে দিয়ে দেবো। আমাদের গ্রুপ এবং ফেসবুক পেজে কিন্তু সকল ধরনের সাজেশন দেয়। অনেকে কি করে, সাজেশন বিক্রি করে। আসলে সাজেশন বিক্রি মানে নিজে চাইলেও একটা সাজেশন তৈরি করা যায়। সাজেশন অর্থাৎ সাজেশনটা কি, সাজেশন হচ্ছে বোর্ড প্রশ্ন। আমি যদি বিগত সালের বোর্ড প্রশ্ন পড়ি, বোর্ড প্রশ্ন পড়লে হয়ে যায়, কিন্তু সাজেশনে বোর্ড প্রশ্নগুলো উল্লেখ করা থাকে। তাও আমাদের দেখছি অনেক প্ল্যাটফর্মে দেখছি এই বোর্ড এই সাজেশন বিক্রি করে 300-400 টাকায়, অনলাইন কপি বিক্রি করে 300-400 টাকায়, কিন্তু হার্ড কপি পাওয়া যায় 200-300 টাকায়। ব্যতিক্রমের সাজেশন, তারপর রেঞ্জার সাজেশন। তাহলে আপনারা কি করবেন, ওইয়ের পিছনে না না ঘুরে আপনারা বোর্ড কোশ্চেন যেগুলো সেগুলো সলভ করবেন। আর আমাদের গ্রুপে, আমাদের পেজে একদম ফ্রি সাজেশন দিয়ে থাকি। আমি চাইতেছি একটা ভালো একটা কমিউনিটি তৈরি করব। ভালো একটা কমিউনিটি তৈরি করব, যাতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তিনটা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করব। এখন যদি আপনারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ডিপার্টমেন্টের হয়ে থাকেন, আমাদের গ্রুপে অবশ্যই যুক্ত হবেন। সবাইকে আমন্ত্রণ রইল আমাদের গ্রুপ এবং ফেসবুক পেজে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।